আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। সবাইকে একেবি টক শোতে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে একেবি টক শোতে আমরা বিভিন্ন ধরনের বিশেষ বিষয় নিয়ে কথা বলি, বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে কথা বলি। আমরা বিশেষ ব্যক্তিত্বদের কথা, তাদের ভাবনা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আরও বেশ কিছুটা আপনারা সেই বিশেষ ব্যক্তির সাথে সম্পৃক্ত হতে পারেন। আমরা বিভিন্ন বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করি সেইভাবে, যেভাবে আপনারা ওই বিষয়কে আরও ভালো করে, আরও বেশি করে অনুভব করতে পারেন। আজকের একটি বিশেষ পর্ব একেবি টক শোর। সেই একেবি টক শোতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট গীতিকার সুবিমল ভট্টাচার্য মহাশয়। গীতিকারের জীবনে তিনি একটি ইতিহাস, সেই ইতিহাস আপনাদের সামনে আজ তুলে ধরব, সেই আশায় আজকের এই অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, আপনাকে আমাদের একেবি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। কেমন লাগছে একেবি স্টুডিওতে এসে? মানে আসতে পেরে অত্যন্ত খুশি হয়েছি, আর শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা বিনিময় করছি। এই আমি আমাদের কথার শুরুতেই একটা ইতিহাস শব্দ ব্যবহার করেছি। যতটুকু জানি যে 1975 সালে কলকাতা আকাশবাণী কলকাতার অনুমোদনে আপনার প্রথম সঙ্গীতের অনুমোদন পান আপনি। তো এর আগে থেকেই তো আপনি গান লিখতেন। এখন কথা হচ্ছে, আমি প্রথমেই বলিনি, আমার কিন্তু কৃতিত্বের চেয়ে সৌভাগ্য বেশি। আচ্ছা, কীরকম? কারণ আকাশবাণী অনুমোদন পাওয়ার পর গিয়ে গান লেখা হয়, রেকর্ড হয়। রেকর্ডে আমার ভাগ্যে এমনই কাণ্ড হলো, তখন অনুমোদন পাইনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাকে এই সৌভাগ্যটাই এনে দিল আর কি। কারণ প্রথম যে গানটা বুড়িগঙ্গা নদীরে তোর বুকে ডিঙা আমি কেমনে রে ভাষাই, এটা অমর পাল কাছে দিয়েছিলাম। আমি ভেবেছি যে কি, কিন্তু উনি বেশি দেরি করলেন না। তখন যুদ্ধের বা দামাম এমন বেজেছিল বাংলাদেশ যুদ্ধে, সঙ্গে সঙ্গে ওই গানটা কদিন পরেই রেকর্ড করে ফেললেন। আর এই রেকর্ডটা 3টি রেকর্ড তখন বেশি ছিল অংশুমান রায়ের গান শোনো একটি মুজিবের থেকে, আর এরপরে আমার এই গানটা এত জনপ্রিয়তা লাভ করলো, মানে বলে লাভ নেই। কত সংখ্যক রেকর্ড বিক্রি হয়েছিল এই বাংলাদেশে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে, এই আমাদের ত্রিপুরা রাজ্যে আর পশ্চিমবঙ্গে, যে বঙ্গবাসীদের এত প্রিয় হলো যে আমাকে মানুষ নামটা জানতে পারলো, কিন্তু ব্যক্তিকে কেউ দেখেননি। কিন্তু এই সাফল্যের ফলে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি আমাকে অফার করলো যে আরেকটি গান লেখার জন্য। 3 মাসের মধ্যে অফার করলো। তখন আরেকটি গান লিখলাম, সেটাও মুক্তিযুদ্ধ সংক্রান্ত, হলো ইয়া হিয়ার পাঁচালী। এইটা মানে ইয়া খানকে ব্যঙ্গ করে এই গানটা দেওয়া হয়েছিল, লিখেছিলাম। সেটা একটা লোকসঙ্গীতের সুর অবলম্বনে করেছিলাম। গানটা ছিল পশ্চিম দেশে গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। এই গানটা হলো, আসল গানটা হলো কলে চলে স্টিমার আর কলে চলে রেলগাড়ি, হাই কি মরি হাই দা বাহাদুরি, বুঝেছে, মিলিয়ে করলাম। এই দুটো গানই পরপর হয়ে যাওয়াতে নাম ছড়িয়ে পড়লো। এমনকি এমন একটা কাহিনী আছে সম্পর্কে বলি, যে এই গানটা এক বাউল সিঙ্গার, তিনি এই গানটা শুনলে অমরদার গান, কিন্তু গিয়ে তার বাড়িতে পৌঁছলো, বলে পরিচিত গীতিকার সে পরিচয়। তখন তো আমি আগরতলায় থাকি, সে শুনেছে ত্রিপুরার বাসিন্দা। তারপরে অনেক খোঁজ করতে যখন একদিন আমার বাড়িতে এসেছিল, সে বলেছিল আমার শরীরটা ছুঁতে চায়, একবার স্পর্শ করতে চায়। কে? হ্যাঁ, অনুরূপ মল্লিক তার নাম। আচ্ছা, অনুরূপ মল্লিক তার নাম। সে ছুঁতে এসে বলছে এই করলো, এটা অর্কনীরের অনুষ্ঠানে সে প্রথম এসেছিল। এতটা হয়েছে। কিন্তু তারপরে অমরদাই আমাকে বললেন যে তুমি মানে অন্যান্য আধুনিক গান বা অন্যান্য যা গান আছে সেই গান নিয়ে তুমি অ্যাপ্রুভাল নেওয়ার জন্য তুমি চেষ্টা করো, এবং উৎসাহদাতা। তখন আমি 25টা গান লিখে, ভক্তিগীতি, লোকগীতি, আধুনিক, তারপর দেশাত্মবোধক লিখে দিলাম জমা। প্রথমবার জমা দিলাম পর কিছুদিন বাদে ফেরত চলে, তারপরে আবার পাঠালাম। তখন ওই 18টা গান আগেরই রেখেছি, আর বাকি করা গান নতুন লিখলাম।
এইবার একদম সঙ্গে সঙ্গে ইয়ে পেলাম, অনুমোদন দিয়ে দিলেন। অনুমোদন পেয়ে। আর অনুমোদন কী জানো তো কথা, সেখানে এই মানে 7 জন প্যানেল অফ 7 জাজেস, 7 জন যদি 7 জনই ইয়েস করে তাহলেই গান ইয়ে হবে, মানে গীতিকার পাবে। 7 জনের যে 5 জন বলে আছে, তো একজনের সবটাই হতো। এবং তারপরে পেলাম। আর এখন ভাবলে একটু অবাক লাগে, তখনের দিনে ফি ছিল কি, ফি ছিল পার সং পার ব্রডকাস্ট 50 পয়সা। আচ্ছা, 50 পয়সা 50 পয়সা প্রতিটি গানের? হ্যাঁ, প্রতিটি গানের পার এরকম অল্প স্বল্প এরকম আসছে। এখন সেই হয়ে যাচ্ছে 5,000 টাকাই হয়ে গেছে। এই হলো ব্যাপার আর কি। কিন্তু তার পরবর্তীকালে এইটা উনি অমরদার সাজেশনই আমি করেছিলাম। তারপরে আমি আধুনিক গান, লোকসঙ্গীত, যে যে সাবজেক্ট সব দিকে আমি পেয়েছি। আর ভাগ্যক্রমে মানে ত্রিপুরা গভর্নমেন্টের যত কাজ, থিম সং যত আছে সেগুলো আমি করেছি। সেটা আপনার রচিত? সব আমলেই, সচিন সিংয়ের আমলটা নয়, দীপেন চক্রবর্তীর আমল থেকে সবটাই আমি। আমার এইখানে একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আপনি কি বেসিক্যালি গান লেখার উদ্দেশ্যেই ছন্দ মেলাতেন না কবিতা লিখতে চাইতেন? না, আসলে আমি কবিতাই লিখতাম আচ্ছা। স্কুল জীবনে। তো একদিন ওই হলো কি যে পুজোর সময় বই বেরোতো, হয়তো দেখেননি আপনারা, সেই পুজোর সময় গানের বইটা বেরোতো, তো ছবিও বেরোতো। এটা দেখে আমার খুব, আমি সেই এইচএমবি থেকে বইটা, কি গানের যে বইটা? হ্যাঁ, এইচএমবি থেকে সব কোম্পানি করতো। দেখি আমারও তো তাহলে ইয়ে হবে। তখন তো নামের কাঙ্গাল ছিলাম তখন। তো আমি এরকম এই ইয়েতে একবার তো পরিচিতি রেকর্ড। পরবর্তীকালে আমার এমনকি 1977 সালে 3টে কোম্পানি থেকে আমার রেকর্ড বেরিয়েছিল পুজোর গান। আচ্ছা। হিন্দুস্তান থেকে অমর পাল, আর সুপ্রকাশ চাকরি করলো ভারতী কোম্পানি, আর ধনঞ্জয় ভট্টাচার্যের মতো শিল্পী আমার গান করেছে। মানে সেটা তো অ্যাকচুয়ালি আমাদের এটা রাজ্যের গর্ব যে আপনার মতো একজন ব্যক্তিত্ব, আপনার মতো একজন গীতিকারের জন্মভূমি। এটা জন্মভূমি। হ্যাঁ, এটা জন্মভূমি শুধু নয়। আচ্ছা। মানে আমি সম্ভবত ত্রিপুরার প্রবীণতম নাগরিক জন্মসূত্রে। আচ্ছা। জন্মসূত্রে প্রবীণতম নাগরিক আমি বলতে পারি। আবার মনে হয় না এখনকার দিনে কেউ এইখানে জন্মেছে। আমি বয়স এই মুহূর্তে আপনার বয়স খুব 87, 87 বছর, 87 চলছে। হ্যাঁ। তো সেইভাবে আপনি একা আমাদের স্টুডিওতে এসছেন, দোতলায় এসছেন, একা এসছেন? হ্যাঁ, একা 87 বছর বয়সে। আমি কলকাতাতে আমি একলা চলতে পারি, সব কোনো রকম অসুবিধা হয় না? না। এই যে গান লেখাটা, মূলত কি ধরনের গান লিখতে আপনি বেশি পছন্দ করেন? না, বেশি পছন্দ, কোন বিষয়টাকে প্রাধান্য দেন গানে? এই ব্যাপারে না ঠিক সে বলা যায় না, কারণ প্রয়োজনের কোনো সময় ডিমান্ড থাকে। অমর পালের জন্য গান, উনি আমার 14টা গান রেকর্ড করেছেন। আচ্ছা। যেমন সুনামি ধ্বংসলীলা 2004 সালে, সেই গান যে করলাম, তার জন্য আমি পুরস্কার পেয়েছিলাম, পুলক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেয়েছিলাম একটা গানের জন্য। আচ্ছা। প্রলয় নাচে মাতল সাগর, ভীষণ করাল গাছে, বিশ্বভাষে চোখে, এই কিছু শিবপ্রসাদ ধর সুর করেছিল, গিয়েছিলেন। এবং শিবপ্রসাদ ধর আর একটা কথা বলিনি, শিবপ্রসাদ ধর এই গানটা করার পর কলকাতার তখন ছিল, ওই কলকাতার যে মেলা হয়, সঙ্গীত মেলা হয়, কেউ একজন গিয়ে অমরদাকে বলেছে যে আগরতলা থেকে একজন এসছে, খুব ভালো লোকসঙ্গীত গিয়েছে। তো আমাকে কে নাম জিজ্ঞেস করি, নাম তো তিনি জানেন না, আমাকে জিজ্ঞেস করলো সুকুমার কে এসছে। আমি বললাম যে শিবপ্রসাদ ধর, আপনি তো চেনেন তাকে, আধুনিক গান। হ্যাঁ, নিশ্চয়ই চিনি। তুমি ওকে নিয়ে এসো তো। আমি ওকে নিয়ে গেলাম, তার বাড়িতে নিয়ে গেলাম। অমরদা গানটা শুনলেন, শোনার পর বলছেন যে, আমি বললাম অমরদা আপনি নেবেন নাকি? তো বললো আমি টেপ রেকর্ডার দিয়ে দেবে, মেশিনটা করে তুলে রাখো গানটা। 5-7 দিন বাদে অমরদা বলছে, শুনি বলে এই গান আমি করতে পারবো না। বলি কেন পারবেন না? বলে দেখো ওর গলার যা রেঞ্জ, প্রশংসা করলো, ওইরকম অত উঁচুতে গলা যাবে না। তবে আমি মানে গাইতে পারি আমার মতো করে, যদি ইয়ে করেন। তখন শিবপ্রসাদ ধরকে বললাম, তা বললো, উনি বললো আর উনি যদি গান যে মানে ওর গলা পারমিট করবে না, যে এই হচ্ছে শিল্পীর উপরে শিল্পীর সম্মান, এটা করেছে। এবং সেই গানটা হওয়ার পরে ও মানে ঘণ্টাখানেক সঙ্গে সুমন, যে সেই সুমন অমরদার বাড়িতে গেছে 2005 সালে। 5 সালে তখন গানটা রেকর্ড বেরিয়ে গেছে। এই এবিপি আনন্দ, তখন তো স্টার আনন্দ নয়, এবিপি আনন্দে কোনো ফার্স্ট মিউজিক কিন্তু বেঁধেছিল আমার গান।
মানে আচ্ছা। অমরদাকে বলেছে বাহ। যে গান তো করেন আপনি, শুনলাম উনি গেছেন আসলে নববর্ষের শুভেচ্ছা নিতে গেছে, তখন বলেছে অমরদাকে যে আপনি সুনামি গান করছেন, বলে একটু শোনান না, খালি গলায় অমরদা ওই গানটা গিয়েছিল। এটা আমার কাছে খুব একটা আনন্দের ব্যাপার আর কি। আপনার জীবনে তো এরকম অনেক আনন্দ আপনি পেয়েছেন, এই যে ফিডব্যাকের আনন্দ, বিশেষ করে যখন মানে বঙ্গবন্ধুর বাংলাদেশ আপনাকে সম্মান জানিয়েছে, আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্য সরকারের তরফেও কিন্তু আপনি সম্মানিত হয়েছেন। এই যে নানা ধরনের স্বীকৃতি সম্মান, তো জীবনে যে এই এত সব প্রাপ্তি কেমন লাগে আপনার? খুব ভালো, খুব ভালো। এমন প্রাপ্তি তো আছেই, ছোটোখাটো কত কিছু আছে, কিন্তু এখন আর এতে খুব উল্লসিত হই না, আগে হতাম। কেন? আগে খুব উৎসাহ, আর রেকর্ডের গান বেরিয়েছে, গ্রামোফোন রেকর্ড প্রথম ত্রিপুরার, আমার এই আর তো কারণ নেই, সেটা উৎসাহিত। এখন আর খুব একটা ব্যাপার নেই। ঝর্ণা দেববর্মনের সব শিল্পী কে বাদ না রেকর্ড বেজেছিল না? ঝর্ণা দেববর্মনের একটা গান বেরিয়েছিল, আমি বলছি আমার লিরিসিস্ট হিসেবে আপনি প্রথম। ঝর্ণা দেবকে তো অমিয় করেছিল চৌধুরী। এই যে পরিবর্তন দেখুন, প্রথম রেকর্ড, তারপরে টেপ রেকর্ডার, আস্তে আস্তে যে এই যে পরিবর্তনগুলি এসছে প্রচার মাধ্যমের বা গান শোনার যে বিষয়টা, গান শোনার যন্ত্রের যে আপনার এই প্রকারভেদ বা পরিবর্তন হয়েছে, এটাকে আপনি মানে কেমন লাগে? সেই যে রেকর্ডের যে অনুভবটা আজকের যুগে এই মোবাইলে বা একেবারে সেটা মানে সহ্য করার মতো না, ভীষণ অসুবিধা হয়, ভীষণ বেদনাদায়ক। কারণ এই গ্রামোফোন রেকর্ডের যখন ছিল না, তখন গানের প্রতি ভালোবাসা ছিল। এখন কিন্তু গানের প্রতি সেই ভালোবাসা নেই, কারণ এভরিবডি ইজ সিঙ্গার। আর এখানে গ্রামোফোন রেকর্ড হতে গেলে তার সুর, তাল, লয়, কথা সব কিছু আগে বিচার করবে। কীরকম ইম্পর্টেন্ট ছিল দেখো, আমার তো 77 সালের কথা বলছি, যে গান লেখা হবে, বলে দিল অমুক গান করে দিন, অমুক 5টা দিন 2টো দিন, যাকে বললে গান লিখে জমা দিলাম বাই মার্চ। এপ্রিল মেতে গিয়ে 2 মাস শিল্পীকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 2 মাস, 2 মাস প্র্যাকটিস করতে হবে। তারপরে গিয়ে রেকর্ডিং হলো বেজুড়ে কতখানি, তারপরে এবং সেটা বড় বড় শিল্পীদের, সবাই কি পারফেকশনের জন্যই এতদিন তো প্র্যাকটিস করতে হতো। এখন কি হচ্ছে, এখন হয়ে গেল যে সকালে দিল আর বিকেলে তৈরি হয়ে গেল, পারফেকশনটা কম বলছেন, কম হচ্ছে। আর দ্বিতীয় কথা, সঙ্গীতের প্রতি একটা কি জানো তো, সঙ্গীতের সঙ্গে সাহিত্যেরও যোগাযোগ আছে নিশ্চয়ই। কারণ সাহিত্যের যোগাযোগ আছে কি, যদি সাহিত্য পাঠ না করে গানের ইন্টার মিনিং বুঝতে পারে না। এখন শব্দচয়ন একটু পড়াশোনা থাকতে হবে। ধরো পিড়িতের আঠারে, পিড়িতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়বে না, কি তুলনা! হ্যাঁ, গোলেমালে পিড়িত করতে চিন্তা করি, সেই সমস্ত কবিরা কি অসাধারণ রচনা করতেন। আমরা কি পারি? আমরা একটু মোটামুটি হলে পরে হয়ে যাই, কিন্তু এইটা অত্যন্ত চিন্তার বিষয়। খুব ভাবলাম, আমার এখন মনে হয়, যেমন আমি বলছি আমার নিজস্ব অভিজ্ঞতা, কয়েক বছর আগে পুজোর সময়, বছর 10 হবে, তো একটা গান খুব বাজাচ্ছে, মেনকা মাথায় দিল ঘুমটা। এরা তো জানে চিরকালীন ল্যাংটা মাথায় দিল ঘুমটা, খুব চেঁচাচ্ছে আমাদের পাড়ার কাছাকাছি কতগুলো ছেলে। তাই আমি বললাম, এই মেনকাটা কি জানো তুমি? বলে জানি না, উর্বশী, মেনকা, রম্ভা, এগুলো জানি না। এই তখন বললাম, দেখো তোমার কীরকম কম জানো, এই মেনকা হচ্ছে মানুষের মা। হ্যাঁ, এই ব্যাপারটা শিব সম্পর্কে বলা হচ্ছে। এইটুকু সেন্স, পড়াশোনা নেই তো, কিছু পড়াশোনা নেই। আমরা আলাপচারিতায় থাকছি ঐতিহাসিক একটা ব্যক্তি বলুন, বিষয় বলুন, ঐতিহাসিক বিষয় নিয়েও কথা হচ্ছে, যে এই রাজ্যেরই যিনি সুপুত্র, তিনি আজ বা তাকে আজ সমস্ত বাংলা সঙ্গীতের যারা প্রখ্যাত, বিখ্যাত, খ্যাতনামারা আছেন, প্রত্যেকেই কিন্তু তাকে চেনেন, সুবিমল ভট্টাচার্য মহাশয়। তিনি আমাদের এই রাজ্যেরই সুসন্তান। আমরা আলাপচারিতা থাকবো, আরও অনেক কিছু জানবো। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।
বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর, আবার চলে যাচ্ছি আলাপচারিতায়। আমাদের সঙ্গে একেবি টক শোতে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে রয়েছেন বিখ্যাত খ্যাতনামা গীতিকার সুবিমল ভট্টাচার্য মহোদয়। যে জিনিসটা আর একটু জানতে চাইব, যে আপনাকে দেখা গেছে যে কোনো বিশেষ বিষয় নিয়ে গান লিখতে, যখনই আমাদের এমন কিছু ঘটনা বা এমন কিছু বিষয় উত্থাপিত হয় আমাদের দেশে বা বিদেশে, যেখানে হোক, আপনি চেষ্টা করেন সেই বিষয়টিকে আপনার গানের মধ্যখানে তুলে ধরতে এবং তাদের প্রতি সম্মান জানাতে। যেরকম আপনি ইতিমধ্যেই আপনি আরেকটি গান রচনা করেছেন, আগেও করেছেন, আমরা জেনে নেব যে আগে কখন থেকে আপনি করেছেন, কারণ দীপা কর্মকারকে নিয়েও আপনি কিন্তু গান রচনা করেছেন, সেই প্রখ্যাত জিমনাস্ট। তাছাড়া যে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে নিয়েও আপনার, এই উইলিয়ামকে নিয়ে যে গান করেছি এটি হচ্ছে লেটেস্ট অ্যান্ড লাস্ট বোধ হয়। আচ্ছা, এটাই শেষ ছিল? হ্যাঁ, না এটা শেষ, মানে এখন আর নতুন করে আর কনের ইয়ের উইলিয়ামস যে এর যেদিন পৃথিবীতে নামলো রাত্রিবেলা আমি দেখেছি, আমার অবতরণটা দেখেছি। পরের দিন আনন্দবাজার পত্রিকা এমন পড়লাম, আমার মনে হলো যে কিছু একটা লেখা দরকার। আমি এই গানটা তো লিখলাম মানে গান তো ওটা কিন্তু কবিতার ব্যাপারে ছিল। আচ্ছা, লেখা লিরিক্যাল ফর্মে নয়। তো গানটা দেখলে কবিতা হলো। এর মধ্যে মৃণালনাথ শর্মা নামে একটা ছেলে, খোয়াইয়ের গায়ক, ও আমাকে বললো, কাকু এই গানটা কাউকে দিয়েছেন? ওর কথা গানে আমি যার খেলাম, গান না তো, এটা কবিতা। মানে এটা তো শুরু, আমি তা তো হবে, তার হাত দিতে হবে। এই গানটা তৈরি করলাম। তো ও যে এইটা এমন একটা অসাধারণ সুর করলো, আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার লেখার চেয়ে ওর ভালো। তখন এখন আমি বলে যাচ্ছি, হয়তো আর কোনো লেখা হতেও পারে, কিন্তু আমি আর ইচ্ছুক নই গান লেখার জন্য। কারণ সাবজেক্ট ম্যাটারটা সামনে পেয়েছি বলে লিখেছি, সব ক্ষেত্রেই তাই সাবজেক্টটা নয়। আর কিটা অনুরোধে হয়, তবে আধুনিক গান নিজের ইয়েতেও হয়, নিজের চিন্তাতেও হয়। আর দ্বিতীয় কথা, ধরো প্রেম যদি নিবেদন করতে হয় তাহলে প্রেমের কবিতা লিখতে হবে, ভক্তি যদি নিবেদন করতে হয় তাহলে ভক্তির কথা লিখতে হবে। এই ব্যাপারটা আমি অত্যন্ত সচেতন। এই জোড়াতাড়ি যে মিলিয়ে দিলাম তার এতেও নয়। লোকসঙ্গীত লেখা সবচেয়ে কঠিন আমি মনে করি, কারণ যে ফিলোসফি থাকতে হবে। ফিলোসফি ছাড়া এই কিছু যে লোকসঙ্গীত হবে না। কারণ এই মাঝির যে গান, মাঝিমালা যে লোক আপনাকে মাঝিদের অনুভবটা বুঝতে হবে, তখন মজবুর অনুভব। আর এইটা কেন হয় জানো তো, আমি কিন্তু ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কলকাতায় পড়াশোনা করছি। তখনকার দিনে ট্রেন ভাড়া ছিল আখাউড়া থেকে শিয়ালদহ 6 টাকা 10 আনা। আচ্ছা, খুব তো গরিব ছিলাম, 6 টাকা 10 আনা জোটাতো। তার মোটামুটি কোন সাল মনে আছে কি? সেটা 1949 সালে গেছি, আর 1955 সালে ফিরে এসেছি। আচ্ছা, এই টাইমে বছরে একবার আসতাম। এইখানে যে স্টিমার করে দিয়ে যেতাম না, 12 ঘন্টা স্টিমারে চলতো, তো ওই নদীর, পদ্মা নদীর রূপটা আমি দেখেছি। ওই রূপটা একদম মনটাকে বেশি দেখেছি। এবং আমি শুনেছি পদ্মার ঢেউরে যে কাজী নজরুল ইসলামের গান, এই গানটাও কিন্তু শচীন কর্তা ওনাকে ডিমান্ড করেছেন, লিখেছিলেন এটা নজরুল ইসলাম। এইগুলো ভাবগুলো ভেতরে থাকলে পরেই ইয়ে হয়। নদীর উপর একটা বিশেষ টান আছে, নদীর নিজস্ব জীবন আকর্ষণ আছে, হ্যাঁ আকর্ষণ, জীবনের সাথে নদীর গতিপথেরও একটা। এবং আমি এই কারণে কিন্তু মাঝি মারাদের সাথে মিশেছি, চেষ্টা করেছি। আমার রিসেন্টলি বছর 3 আগে একটা অ্যালবাম বেরিয়েছিল। সেই অ্যালবামটা ভাটিগাঙের মাঝি ছিল গানটার নাম, টাইটেলটা। সেই অ্যালবামটাতে তারা এত সুন্দর রেকর্ডিং করেছে, ছবিটা দেখাতে পারলাম না, দারুণ সুন্দর শুটিং করেছে। এরকম আছে। এখন সৃষ্টিতে খুব তৃপ্তি, এটা আমার ঠিক কথাই, কিন্তু এখন তো আর গানের ইউটিউবে চলে যাবে, এইটা তো এই জন্য হয় না।
আপনি যারা যারা সেই প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা যারা আপনার গান করেছেন, তাদের মধ্যে আপনি যেটা বললেন যে ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন, সুপ্রকাশ চাকি ছিলেন, এর বাইরে পিন্টু ভট্টাচার্য আছে কিন্তু রেকর্ড হয়নি, ওই রেডিওতে গিয়েছে বিভিন্ন ফাংশনে গিয়েছে, হৈমন্তী শুক্লা, তাই 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 রেকর্ড হয়নি। এর বাইরে আর কোন কোন শিল্পীর কথা মনে আছে যারা গান করেছেন? শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, উনি গিয়েছেন সেই গান। এখন এই আগরতলাতে কি নাম অরিন্দম চৌধুরী সেই গান তুলে নিয়েছে, সেই গানটা রেকর্ডের মধ্যে বেরোয়নি, রেকর্ড হয়নি সব। রাজ্যের যারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন, যারা বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা রয়েছেন, তাদের মধ্যে কারা কারা? তাদের মধ্যে কত নাম বলবো, নাম তো অসংখ্য নাম আছে। মানে অন্ততপক্ষে গত 2 দশক বা 3 দশক বলতে পারি যাও, যে সমস্ত শিল্পীরা বেরিয়েছে সবাই আবার গান করেছে, সবাই একটা নাম করে। তবে কথা হচ্ছে কয়েকটা নাম বলতেই হয়। ঝর্ণা দেববর্মন এমন একজন শিল্পী যিনি আমার গান করেছেন, সেটা আবার অন্য সাবজেক্টের উপরে। বীরবিক্রম স্টেডিয়াম যখন উদ্বোধন হয় 2004 সালে, তখন ঝর্ণাদিকে গভর্নমেন্ট থেকে বলেছিল এটা গান করে দিন এই উপলক্ষে, বীরবিক্রম স্টেডিয়াম হবে না। তো ঝর্ণাদি তো যাই হোক, নিজে তো গান লিখতে জানা, সবাই তো দেখার কথা, উনি আমাকে ধরলেন। তা আমি লিখলাম পরে আমি সাজেশন দিলাম এই গানটা হিন্দিতে হওয়া উচিত, কারণ ওখানে তো অল ইন্ডিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল সবাই থাকবে, একদম সমস্ত জায়গার ইয়েরা এসছে। পরে সত্যি বাংলা গানটা প্রথম করলো, এরপর হিন্দি গানটাও করলো। এই যে সুর করেছিল, মানে তখন খবরের কাগজে লিখেছিল মাটিয়ে দিলেন ঝর্ণা দেববর্মন, এই কাগজটা আমার কাছে আছে। আচ্ছা, হ্যাঁ, এই কাছে আছে। এই নতুন একটা গান শুনলে মহফিল মে শুনো কি বলে ছিল আর কি। আর এইটাতে আমারও একটু খ্যাতি হলো, সত্যি কথা। আর এই করতে যত থিম সং আমার কাছে আসতো, আমাকে নির্বাচন করতো এখানে যারা নান টু কমপ্লিট, এইভাবে আমার থিম সং প্রচুর থিম সং করেছেন। পেশায় আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষকতা করতেন। এই যে বিভিন্ন বিষয়গুলিতে মানে সচেতনতা বোধ থেকে যে আপনি বিভিন্ন গান রচনা করেছেন, বা সুনিতা উইলিয়ামস থেকে শুরু করে আমাদের যে খ্যাতনামা জিমনাস্ট রয়েছে দীপা কর্মকার, এবং আপনি করোনার সময়ও গান লিখেছেন। এই যে আপনার সামাজিক বোধটা রয়েছে, যে সমাজে এই কাজের মাধ্যমে বা এই গানটির মাধ্যমে আপনি তাদেরকেও যেরকম সম্মান জানালেন, তেমনি সমাজকে কিন্তু সচেতন করলেন বা সমাজকেও জানালেন তাদের কথা। একদম এই বোধটা, এদিকে যেমন ধন্যবাদ তোমার। হ্যাঁ, শিক্ষককে আমরা জাতির মেরুদণ্ড বলে জানি। তা আপনি কি সেই শিক্ষকতার পেশা থেকে উদ্বুদ্ধ হয়ে মানুষকে সেই জানানোটা আপনার অধিকার বা কর্তব্যের মধ্যে পড়ে বলে মনে করেন, না অন্য কোনো? না, পরে, অবশ্যই পরে। কারণ সমাজের উপর আমরা দায়বদ্ধ নিশ্চয়ই। আর সমাজের মধ্যে দায়বদ্ধ আমি কেন, সবারই তার থাকা উচিত। তাই যে যতটা পারে তার করা উচিত, যে যার ক্ষেত্র থেকে তাকে দায়বদ্ধ থাকতেই হবে। কারণ এই যে কোভিডের সময় যেটা অন্তত 5টা গানে লিখেছি, 5টা গান 5জন শিল্পী করেছে। গভর্নমেন্ট থেকে আমার কাছে তখন ওটা অফার দিল 2019-20 হবে বোধহয়, বললো যে আপনি একটা গান করে দিন কবি, আমাদের 15 আগস্টে এটা করবো। তারপরে আমি বলে গানটা করে দিন, কিন্তু সুর করবেন না। আমি তো সুরকার নই, হ্যাঁ, কিন্তু সুর তো যদি করতে হয় তা আমি একজন তার কাছে দেবো। তার গভর্নমেন্ট রাজি হচ্ছে না, বলে না সুরটা আমরা সরি আমি স্যার পারবো না, আমি রিগ্রেট করলাম, আপনার অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিন। আমি এই ব্যাপারে একটু অ্যাডামেন্ট আছি, আচ্ছা লিখে নিন। কারণ অমরনাথ বণিককে সুর করতে দিয়ে দিয়েছি, তখন গানটা অলরেডি দিয়েছি, আর তার থেকে ফিরিয়ে আনবো, এটা হবে না। তো এইটাতে আলটিমেটলি গভর্নমেন্ট আমার কাছে, বলবো না আমি মান্যতা দিতে বাধ্য হলো কিনা জানি না, কিন্তু আমি বললাম, তখন আমি বলেছি যে দেখুন গীতিকার যে লিখছে সে কাকে দিয়ে কাজটা ভালো হবে, এই গীতিকারকে উপরে ছেড়ে দিন। কারণ আপনি যে ভাবনায় গানটি রচনা করেছেন, সেই ভাবনায় সুরটিকেও আপনি ডিমান্ড করছেন। এই তো সেইটা আপনার সেটা জানা উচিত বা জানার অধিকার রয়েছে যে আপনার গানে কি সুর বসছে, সেই ভাবটা থাকবে কিনা। একদম একটা কথা মানে সাংঘাতিক, আমার সাথে একটা কলকাতাতে আমাদের ওই রাম ঠাকুরের উপরে কটা গান লিখতে বললো।
গানটা রাম ঠাকুর সম্পর্কে আমি খুব কমই জানি। আচ্ছা, তো সবটাই পুঁথি নির্ভর করতে হবে। ভাগ্যক্রমে আমার ফ্ল্যাটেরই নিচতলাতে রাম ঠাকুরের ভাইয়ের নাতনি থাকতেন। আচ্ছা, তাকে বললাম, অনেক বইটাই দিল, তো বই পড়ে যতটা জেনেছি যার ঠাকুরের প্রতি এদিকে আমি করলাম গানটা দিয়ে দিলাম। এই শর্ত রাখলাম, এই গান যে করবেন, গানটা একটা গান রঞ্জনা বড়ুয়া করবে, একটা গান শিবপ্রসাদ ধর করবে, একটা ঘটনা বরণ করবে, মেনশন করে দিয়েছে। আর ও বললো নির্মলা মিশ্র থাকবে, এই থাকবে, ভালো করে কিন্তু স্টুডিওতে আমাকে নিয়ে যাবেন। কোনো খবর নেই। একদিন দেখি কিছু বাড়িতে রেকর্ড নিয়ে ডিস্ক নিয়ে চলে এসছে। আরে কী ব্যাপার, বলেই তো আপনার গাই করি। আমি বললাম যে কেন, আমি তো জানতে পারলাম না, আমার শিল্পীকে বলে কিছু দিলেন না। সে এমন সুর করে এনেছে গান থেকে, তাদের যেমন শ্যামল মিত্রের ছেলে, সে গান করেছে ভক্তিমূলক গান, তার গলায় বানাবে না তো, এটা তো আমরা বুঝি কাকে দিয়ে কী হবে। একটা ওই 8টা গানের মধ্যে একটা গানও স্যাটিসফাই করতে পারলো না, অবশ্য করতে পারলো না, তা করতে পারলো না। তখন আমি বলছি না, আমি রেকর্ড নেবো না, আপনি নিয়ে যান। তারপর হঠাৎ বলতে খারাপ লাগে, দর্শক মাফ করবেন, না 2000 টাকা দিচ্ছে পকেটে দিয়ে। তা আমি বললাম কিসের টাকা দিচ্ছেন, বলে না আপনি যান, আমার দরকার নেই, টাকা লাগবে না। আর এই আপনি যে গানটাকে যে ড্যামেজ করলেন, আমার লেখার অপমাননা করলেন, আমি মেনে নিতে পারি না। বলতে কোনো দ্বিধাবোধ করলেন না? না, বলতে স্পষ্ট আমি দরকার নেই, আমি কোম্পানির সাথে বুঝে নেব। তখন আকাশ বলে মিউজিক ছিল, তারা এটা করেছিল। আসলে আকাশ মিউজিক তাকে বলেছিল যে আপনি ওনার সই নিয়ে আসুন, বলে আরে কি কোনো রকম লিখেছে, কিছু আপত্তি নেই। আকাশ মিউজিককে এসে আগরতলা এসে চিঠি লিখলাম যে এই ব্যাপার, কপিরাইট আইন ভঙ্গ করেছে উইদাউট পারমিশন। তারপরে সেই ভদ্রলোক বললো যে না, আমাকে ফোন করলো যে দেখুন আমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আপনি এটা একটা করে দিন। আর দেখুন সবচেয়ে বড় কথা জানো তো, 1 পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, যদি গানগুলো সুন্দর হতো, নির্মলা মিশ্র যে গাইতো। কত হচ্ছে গানের, পরে আমাকে 10,000 টাকা দিয়েছে ঠিকই, কিন্তু টাকা হলো এই গান কিন্তু আমি দিয়ে দিয়েছি, শুনিনি। এই হচ্ছে শিল্পীর স্যাটিসফ্যাকশন। কি ইফ দ্য সং ইজ পারফেক্টলি টিউনড, তবে আমি সিঙ্গারের ভয়েসের টিউনটা এটাও দেখবো। এটা তো ঠিক ঠিক ঠিক। আর এর আগে যত গান, যত স্টুডিও সহজে, এটা তো সবই ঠিক মন মতো হয়েছে, তাই মন না হলে আমি করতাম না। আরও একটা বলছি, আর একটা কাহিনী বলছি, যে অমর পাড়ায় একবার রেকর্ড করতে করতে দিয়েছি গান লিখে, উনি বলেছে গানটা লিখে দাও, রাখলাম জীবন বাজি, এই একটা শব্দ লিখেছি। অমরদা বলছে তোমার এই গান বাজি শব্দটা থাকতে পারবে না। আমিও অ্যাডামেন্ট, আমি বললাম বাজি তো গানটা রেকর্ড হবে না, আমি না হোক, বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে গানটা রেকর্ড হয়নি এখন। এই হয় আর কি এটা। কিন্তু তার সাথে প্রীতি সম্পর্ক, তিনি আমাকে এই গানের এতে নিয়ে এসছেন, স্রোতের ধারার মধ্যে চলেছি, তাতে আমার সেই জন্য খুব লাগে আর কি। সুনিতা উইলিয়ামসের প্রতি যে গানটা উৎসর্গ করেছিলেন, এরপর কি সুনিতা উইলিয়ামসের প্রতি, মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের প্রতি যে গানটা উৎসর্গ করেছিলেন আপনি, সেই গানটার পরে কি আর কোনো গান হয়েছে না ওটাই শেষ গান? ওটাই শেষ গান, রিসেন্ট ইনসিডেন্ট তো। আচ্ছা, এখন এরপরে আর কোনো গান রচনা হয়নি? না না, এত ঘর ঘর রচনা হয় না, এখন ছেড়ে দিয়েছি। ঠিক, আমি এই শব্দটাই শুনতে চাইছিলাম যে গান এত সহজে, এত তাড়াতাড়ি বা চাইলেই গান তৈরি হয় না, এটা আমি জানতে চাইছিলাম। কারণ আমরা আসলে সিলেবাসে যেই কবিতাগুলি পড়ি, সেই কবিতাগুলির মধ্যে কিন্তু শুধু আমাকে খুঁজে পাওয়া যায় না, এখানে পুরো সমাজকে খুঁজে পাওয়া যায়, তাই না? আমাদের কিছু, ধরুন আমার মতো কবিরা বা আমি যে কবি, সেখানে শুধু আমার কথা লেখা থাকে, সেখানে আমাদের কোনো কথা লেখা থাকে না, সকলের কথা লেখা থাকে না। তো সিলেবাসে যে কবিতাগুলি পড়ে বড় হয়েছি, সেখানে গোটা সমাজ ব্যবস্থাটাকে চোখ দিয়ে বা মন প্রাণ দিয়ে অনুভব করতে পেরেছি, ঠিক আছে না? ওটার আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যেত, ওইতে মার্কস থাকতো পরীক্ষায় যে এই কবিতার লাইনের ভাবার্থ করো, ভাব সম্প্রসারণ করো। এইভাবে আমরা কবিদের সঙ্গে কিন্তু পরিচিত হয়েছি। এই যে বর্তমানে যে গান রচনা হচ্ছে, আপনার কি মনে হয়, কি কোনো অভাব আছে এই গানের মধ্যে, শব্দের মধ্যে? অবশ্যই অভাব। কিসের অভাব বলে মনে হয়? কিসের অভাব? অবক্ষয় তো আমি প্রথমত গানের মধ্যে লিটারেচার
বর্জিত বলতে গেলে, আচ্ছা। লিটারেচারের অভাব আছে। সুর হচ্ছে মানে গান তো দেখো, ওই গান তো আমরা বলি যে গান বাজনা, একবার একটা প্রসঙ্গ দৃষ্টান্ত দিয়ে দিই। ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে একজন সাংবাদিক একবার বলেছে, এখনের গান বাজনা সম্পর্কে আপনার কি ধারণা? তো দাদা বললেন যে গান বাজনা তো নেই, আমি জানি বাজনা গান আছে, বাজনা গান আছে। সেটা সেই তখনটা তখনই বলেছে তখনই বাজনা গান। বলেছিল কথাটা। আর এখন কি বাজনার দাপটটা, এখন একটা গান যদি 3 মিনিট হয়, তার ইনস্ট্রুমেন্টাল মিউজিক থাকবে 1.5 মিনিট থাকবে। ইন্টারনেট প্রিলুড মিউজিক বাড়িয়ে দিচ্ছে, যে যা কৃতিত্ব সে দেখাচ্ছে। কৃতিত্বটা দেখানোর জন্য গান না, গানের মিউজিক সম্পর্কে আমার আপত্তি আছে। যেভাবে মিউজিক যেমন তেমন মিউজিক করছে, এটাই নয়। আর ভিডিও সিডিটা এ তো আরও বিচিত্র। আমার একটা ভিডিও অ্যালবামে ছিল, বেশ কিছু লাভ সং ছিল। সে তো মানে যে শুটিং করেছে সে কিছুই জানে না। ধরো একটা কথা আছে, আবার কিছু কথা ভেবে আমার কাছে এলে সেখানে দেখা যাচ্ছে যে প্রেমিক যাচ্ছে তার দিকে মোটরসাইকেল চালিয়ে। এটা কেমন সময়, তুমি যাচ্ছ আর তুমি বলছো কী আমার কাছে তুমি এলে, এই যে কথা কমন সেন্সই নেই। এই ব্যাপারটা চিন্তা বিষয়। তারপর ইয়েতে মানুষের মানে গানগুলি কিন্তু মানে বর্তমান সময়ের গানগুলি, হ্যাঁ অনেক গান হচ্ছে, অনেক কটা গানই হচ্ছে যেগুলি খুব মনে রাখার মতো, সেগুলি ছুঁয়ে যাচ্ছে। কিছু কিছু গান আছে যেগুলি মানে বেঁচে থাকছে না, মানে গানের তো একটা মৃত্যু হয়, সেই গানের খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাচ্ছে। দেখো খুব অল্প সময়ের জন্য বেঁচে থাকছে গানটা, এরপর আমি আর রিকল করতে পারছি না গানটা নিয়ে। কিন্তু আজকেও আমি শুনছিলাম যে গানটা, যে মোহাম্মদ রফি বলুন, কিশোর কুমারজি বলুন, লতা মঙ্গেশকরজি বলুন, সে লাগ যা গলে থেকে শুরু করে যা যা বাংলা গানের যা আছে, আমাদের মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, তো মানে এগুলি যেমন আমরা রিকল করতে চাই বারবার, ওখানে চলে যেতে চাই। এখন কি তাই ব্যাপার হয়েছে। এখনকার এই প্রজন্মের শিল্পীরা বা সিনিয়র শিল্পীরা, তারা কিন্তু এখন বেশি করে পুরোনো দিনের গান করছেন, স্বর্ণযুগের গান করছেন। তার মানে এখন তারাও সেরকম ইয়ে পাচ্ছে না রেসপন্স। আর একটা কথা, আমি তৃপ্তি মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আছে যে আমার যে প্রথম গানটা 50 বছর তো বাঁচলই, যেদিন গান ছিল সেটা ওই যে বুড়িগঙ্গা নদী, সেই গানটা 1971 সালে রচনা। আর 2021 সালে 50 বছর পর সেই গানটা লন্ডন থেকে বেরিয়েছে, ওয়ার্ল্ড মিউজিক থেকে বেরিয়েছে। সেই গানটা বাংলাদেশের শিল্পীরা গেয়েছে। তো এই গানটা 50 বছর বেঁচে রইল, এটা তো একটা আমার স্যাটিসফ্যাকশন। আমরা কিন্তু ওই জিনিসটা আপনার কাছে একটু শুনবো, যে বঙ্গবন্ধুর বাংলাদেশে যখন আপনি শেষ গিয়েছিলেন কিছুদিন আগে, তখন আপনাকে গীতিকার হিসাবে যেই যে সম্মাননাটা দেওয়া হলো সেখানে বাংলাদেশ রেডিওতে নিয়ে, সেই বিষয়টা যদি একটু বলেন। ব্যাপারটা কি, আমি কিন্তু আগে থেকে কিছু জানি, এটা নিয়ে যাইনি, এমনি যে বাংলাদেশের ভিসা নিয়ে গেছি। সেটা কবে ছিল? এটা বোধ হয় 13ই মে, মানে এটা ছিল বোধহয় 2-3 বছর আগে নাকি? এইটা 2023। এমনি ট্যুরেই গেছি, ট্যুর পাশে কোনো উদ্দেশ্য ছিল না। যে বুড়িগঙ্গা নদীকে নিয়ে গানটা লিখেছিলাম না, আমি নদীটা দেখতে গেলাম। আচ্ছা। তো ওই নদীটা আগে অনেক দেখেছি, নদীটা দেখে হতাশ হয়ে গেলাম। এটা আধুনিক নদী। আচ্ছা। সেই বুড়িগঙ্গা নদী যেরকম কল্পনা যেরকম ছিল তখনের দিনের, ধরো 78, 75, 76 তখন স্বাধীন হওয়ার পর অনেক যেতাম, তো তখনই এরকম না, কেমন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেল। কি নদীটা, আর সে সমস্ত স্টিমার টিমার, মানে খুব আধুনিক, সব কিছু আধুনিক। হঠাৎ মনে হলো, আব্দুল জব্বার যদি আজকে বেঁচে থাকতো তো তার কাছে যেতাম। কিন্তু আর আব্দুল জব্বার একটা গান করেছিল আমার নিয়ে, বন্ধু তুমি আমায় সেদিন খুঁজো, সোনার বাংলা যেদিন স্বাধীন হবে। তখন হঠাৎ করে মনে হচ্ছে জব্বারের ইয়েতে রেডিও স্টেশনে যাই, দেখি তাদের স্টোর আছে কিনা। এই নামটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি সৌভাগ্যবান যে ওনার ইন্টারভিউ আমি নিতে পেরেছিলাম আপনারই সহায়তা। তো ইয়েতে আমি গিয়েছি, আমি রেডিও স্টেশনে গিয়েছি, গিয়ে কার্ডটা দিয়েছি, শুধু কার্ডটা দিয়েছি। তখন রিসেপশনে যে মেয়েটি ছিল সে বলছে যে, আমি বললাম দেখুন আমি আব্দুল জব্বারের তার গান ছিল, আমার গান করেছিল, এটা আপনাদের কাছে সংগ্রহে আছে কিনা। বলছে, আরে আপনি কে, আপনি কলকাতার গীতিকার আসছেন, আপনি এবার যেতে পারবেন না, আপনি ওপরে নিয়ে যান, স্টেশন ডিরেক্টরের কাছে চলে যান। তারপরে তারা
মানে সবাই একদম স্টেশন ডিরেক্টর সে বাজার বসে গেল যেন, এ আসছে সেই পরিচয় দিচ্ছে, এ পরিচয় দিচ্ছে, কলকাতা স্টেশন ডিরেক্টর এসেছে। তারপর বললাম, বলে দেখুন সেটার গান পাওয়া যাবে না, উদ্ধার হবে না এটা। তবে আমরা খুব খুশি হয়ে তারপরে আমাকে বললো যে ওখানে যে করুন আপনার ঘন্টা 2 পার হয়ে গেছে। তখন বললো যে তাহলে ইন্টারভিউ একটা নিতে হয়। তখন এবার এক কাজ করুন, ইন্টারভিউ নিতেই হয়, কালকেই আসবো। এরপরে তো ইন্টারভিউতে সেখানে এই কী জানি ওখানকার গীতিকার, ওখানকার সুরকার, মানে সবাই এসে উপস্থিত ছিল আমার দিতে। এতে গিয়ে একটা সাংঘাতিক আলোড়ন পড়ে গেল। আবার একজন হিন্দু ডক্টর সুবীর চক্রবর্তী, উনি নজরুলগীতি প্রফেসর ওখানকার, উনি আমার সাথে যোগাযোগ করি। এরকম অসংখ্য লোক যোগাযোগ, সবটার নাম ভুলেই গেছি আমি। আর তখন আমি একটা কথাতে আমাদের এই যে আগরতলার ডেপুটি হাই কমিশনার আছে, বর্তমান না আগে জাহিদুল হক কিসের নামটা ভুলে গেছে, জুবাইদ রহমান। ও জুবাইদ, ইয়েস জুবাইদ রহমান তখন ওখানে ডাইরেক্টর। এখন জুবাইদ রহমানের সঙ্গে উনি খুব তখন উনি নিয়ে গেলেন, সব দিকে টানাটানির মতো অবস্থা। ওই আর কি আনন্দ, সেই বিশাল এটা ভালোবাসার আনন্দ সত্যি সত্যি পেয়েছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। শেষ পর্বে আপনাকে যেটা জানতে ইচ্ছা করবে যে এই যে আপনি তো একজন সমাজ সচেতক ব্যক্তি, এমন একজন শিক্ষক যেখানে যে পাঠটা দিচ্ছেন আপনি সবাইকে, সেই পাঠ আমাদের মেরুদণ্ডকে কিন্তু সোজা রাখার সহায়ক। বর্তমান যে সারা গোটা বিশ্বে চারিদিকে তাকালে যে অস্থিরতা, যে হিংসা আমরা দেখতে পাই, বা একটা ভয় আমাদের মনে কাজ করে যে পৃথিবী অশান্ত হয়ে গেল, তো আপনার ইচ্ছে করে না এই সময় গান লিখতে, এই নিয়ে গান লিখতে? এটা তো আসলে ইচ্ছে করলো, এত র্যাপিডলি ব্যাপারটা হয়েছে না, র্যাপিডলি অল অন এ সাডেন। এই জন্য আমরা চিন্তাও করতে পারছি না কী হলো। এই যে সিঁদুর নিয়ে অভিযান, অপারেশন সিঁদুর, যে নোমেনক্লেচারটা, নামকরণটা ভীষণভাবে ফিল করছে, এত সুন্দর নাম, অসাধারণ নাম। মানে এটা আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করছি যে এত সুন্দর নাম। আর এই আর ভারতবর্ষকে মানুষের এরা মানে সাম্প্রদায়িক বিভেদ ভারতবর্ষে কিছুতেই নেই, কোনোদিনই নেই। তাহলে তো যে মেয়েটি গেল কি জানি উইং কমান্ডার নাকি, সে হারসেলফ মানে মুসলিম। অতএব এই যে মানে জাতীয়তা বোধটা সবার মধ্যে আছে, জাতীয়তা বোধ, সেখানে নির্দিষ্ট কোনো জাতি নেই, সবার মধ্যে ভারতবাসী। আমি এই দেশে থাকবো আর পাকিস্তান বিদেশে করবো, তাদের খুশি হব। এই দেশের সমস্ত ক্ষতিতে আমরা জ্বলে উঠি, ওটাই জাতীয়তা বোধ, যে কোনো জাতি হোক না কেন, তাই না? এটাকে আমরা কিন্তু আপনার কলমে আমরা চাইছি যে এই সময়ের আপনার কলম দিয়ে এমন শব্দ বেরো, আমি চেষ্টা করবো। নিশ্চয়ই এটা আমাদের একটা অনুরোধ রইল যে এই সময়ের জন্য আপনি একটি গান লিখুন, যেটা উৎসর্গ হবে সমগ্র ভারতবাসী বা আমাদের জন্য। ঠিক আছে, চেষ্টা করবো। আমি কথা এমন লিখতে পারি কি, এটা আমার তো মাইল্ড স্ট্রোক হয়ে গেছিল। আচ্ছা, এখন তাতে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাকে সেই শক্তিটুকু দিন, কারণ আমরা চাইবো যে আপনি জীবনের শেষ দিন অবধি আপনি এই যে সমাজ সচেতক ভূমিকাটা পালন করলেন, এটা আপনার শেষ অবধি থাকুক। এটা আমরাও, আমাদের কাছে আপনি উদাহরণ থাকবেন, আমরা যাতে সেই প্রেরণাটা পাই। আপনি একটা প্রশ্ন করেছিলেন, তখন বলছিলেন যে সমাজ সম্পর্কে একমাত্র লাভ সং ছাড়া, লাভ সঙ্গের ক্ষেত্রে একদম একজন পার্সন সম্পর্কে, দুজন থেকে দুজনের কোনো জায়গা নেই। এই লাভ সঙ্গ বলেও একজন পার্সন নিয়ে কথা বলা যায়। আর কিন্তু সব গানের মধ্যে আমরা, ঠিক, হ্যাঁ, এই খেলাও আমরা, আমরা সবই আমরা, সেইভাবে সমাজ চেতনা থাকে। লাভ সংটা কিন্তু সেই ব্যাপারটা না। এখন ওখানে একটা লাভ সং বলতে একটা কথা হচ্ছে, যেমন অনেকে প্রশ্ন করেন যে ওই লিখলেন তারপর ব্যক্তিগত অভিজ্ঞতা কিনা, তা কিন্তু না। হয়তো অনেক জিনিস আছে চোখে দেখে করা হয়, অনেকটা মনে রাখা শুরু হবে। চোখে যেটা দেখছি আর কি, সেটা একটু মনের রঙটা মিশিয়ে দিতে হবে। ঠিক তাই। আমি একটা গান লিখেছিলাম, দুর্ভাগ্য করে আজ অব্দি রেকর্ড করলো না, ইতিহাস তুমি গরব করেছো ইরোরা অজন্তা। আমি এখানকার বিখ্যাত সঙ্গীত শিল্পী শিবপ্রসাদ ধরের মুখে আমি শুনেছিলাম। এটা খুব দুঃখ রয়ে গেল। আর অসাধারণ গান, অসাধারণ গান।
এটা আমি নিজে কী করে লিখেছি সেটা আমি বলতে পারবো না কি হয়েছে, কিন্তু সে তো আবার অসুস্থ হয়ে পড়েছে, এটা আমার কাছে খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, চিন্তার বিষয়। আরও একটি বিষয় আমার একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে আমরা একটি তথ্য পেয়েছি, সেটা হচ্ছে 1994 সালে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে ত্রিপুরা পার্বত্য অঞ্চলে একটি নতুন পতঙ্গের সন্ধান পাওয়া গিয়েছিল। আপনার মতো একজন গীতিকারকে সম্মান জানানোর জন্য সেই পতঙ্গটির নামকরণ করা হয়েছিল আপনার নামকে জড়িয়ে। নামটি ছিল প্ল্যাটিলোমেলাস সুমিমলি। আমরা এই বিষয়ে একটু জানতে চাইব। এই বিষয়ে ব্যাপার হচ্ছে, যে টিমটা এসেছিল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে, এরা কীভাবে জানে, এটা সম্ভবত অমর পালের মাধ্যমে জেনেছে। ওরা ত্রিপুরা আমার কথা বলেছে, তখন ওরা খোঁজ খবর নিতে নিতে শেষ পর্যন্ত আমাদের বাড়ি, তখন ল্যান্ডফোন ছিল, ফোন নাম্বারটা করে কালেকশন করেছে, ফোন করেছে ব্যাপার, এই আমাদের তো আপনার নাম করছি, আপনার কোনো আপত্তি আছে কি না। এবার আপত্তিটা ওয়েলকাম করলাম, বলে এটা কিন্তু জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে জার্নালের মধ্যে এটা বেরোবে। তো এই বললো, এটা লেখা আছে অ্যাজ রিগার্ডস টু সুবিমল ভট্টাচার্য, ফেমাস পোয়েট টোয়েট ইত্যাদি লেখা, এবং পোয়েট লেখা আছে, লিরিসিস্ট লেখে নিয়ে, কিন্তু পোয়েট এইটা নামকরণ করা হলে এটা করেছে। তো সত্যি খুব, এবং এটা নিয়ে অল ইন্ডিয়া রেডিওতে মানে নিউজ হয়েছিল, আমার মনে আছে 2.5 মিনিট নিউজ করেছিল এটা নিয়ে। হ্যাঁ, মানে এই বিষয়টা কিন্তু আপনাকে একটা অমরত্ব প্রদান করেছে। হয়েছে আবার এই তো বললাম, এটা কি সৌভাগ্য, আপনি প্রথমে শুরুতেই সৌভাগ্য বলেছিলেন, ক্রেডিট নেই, কিন্তু এটা এরকম সব আমার জন্য হয়ে গেছে, আমার জন্য লাইক করেছে। কিন্তু আপনার প্রতিভা, আপনার গুণকে সম্মান দেওয়ার জন্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করেছে, সেটা একদম আমার কৃতিত্ব নয়, একদমই আমি জানি না। এটাই আমরা এই নিয়ে গর্বিত। হ্যাঁ, আপনি সুস্থ থাকুন, আমাদের সমাজকে, আমাদেরকে এইভাবে গান লিখে, গানের মাধ্যমে সচেতন করুন, আমাদের আলো দেখান। আমরা কিন্তু সবসময় এটাই চাইব। আপনি একিবি টিভিকে বহুমূল্য সময় দান করেছেন, আপনার সময় থেকে। আপনি যেভাবে, আমরা সত্যি অবাক হয়েছি যে যেভাবে, মানে যে বয়সে আপনি একাকী পথ হেঁটে আমাদের এখানে এলেন, বলছেন কলকাতায়ও চলাফেরা করেন। আপনি এইভাবেই চলতে থাকুন, আর আমাদের চলাফেরার দিকে আমাদেরকে একটু সহায়তা করুন, যে কোন দিকে কি চলাফেরা করলে আমরাও আপনার মতো মেরুদণ্ড। আপনি আমার থেকে প্রতিশ্রুতি নিলেন, আমি প্রতিশ্রুতি নেব, এবার আমি চেষ্টা করব, যদি প্রতিশ্রুতি হয় নিশ্চয়ই আমরা একিবি টিভি দায়িত্ব নিয়ে সেই গানটির প্রতি আমরা শ্রদ্ধা দেখাবো, আমরা দায়িত্ব নিয়ে। আপনি কি যেতে যেতে আমাদের একিবি টিভির দর্শককে কিছু বলতে চান? যা বললাম, ভালো মন্দ, ত্রুটি বিচ্যুতি সব ক্ষমা করে নেবেন। আমার শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের প্রতি রইল। দর্শক বন্ধুরা, আমরা ছিলাম একিবি টক অনুষ্ঠানে। আজকে একটি বিশেষ পর্ব, যেখানে প্রখ্যাত গীতিকার সুবিমল ভট্টাচার্য মহাশয় আমাদের স্টুডিওতে ছিলেন। তিনি তার জীবনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে শেয়ার করলেন। উনি ওনার কথায়, প্রতিটা কথার মধ্য দিয়ে উনি যে আলোর পথটি আমাদের দেখিয়ে গেলেন, আমরা চাইব সেই আলোকে আমরা হাতে নিয়ে, আমরা হৃদয়ে ধারণ করে আমরা আগামীর পথ হাঁটব। সেইভাবেই যাতে আমাদের পথ আলোকিত হয় এবং অন্যকেও সেই আলোর সন্ধান দিতে পারি, সেই কথাই উনি গোটা অনুষ্ঠান জুড়ে বলে গেলেন। আপনারা একিবি টক অনুষ্ঠানে সবসময় চোখ রাখছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ একিবি টিভি। আপনারা বরাবর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে আপনাদের মতামতটুকু জানাবেন। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান, আমরা আরও কি করলে ভালো করতে পারবো, সেই ভালোর বিষয়টি আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইব। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একিবি টিভির পর্দায়। নমস্কার।